আজ আমরা ইস্যু অফ ডিবেঞ্চারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা করব রবীন্দ্র লাইব্রেরি বই থেকে। প্রথম প্রশ্ন কি বলেছে? ডিবেঞ্চার বলতে বোঝায় ঋণ মূলধন। বি এর রাইট অ্যান্সার। ঋণ মূলধন যে ক ধরনের হতে পারে সেটি হলো, দুয়েরটা হলো সি এরটা। ঋণপত্র হলো ঋণীকৃত মূলধন, সি এর রাইট অ্যান্সার। ঋণপত্রের উপর সুদ হলো মুনাফা থেকে ছাঁট। ওকে। ডিবেঞ্চার হলো কোম্পানির পাওনাদার। ঋণ মূলধনের উৎস তিন ধরনের। যে ধরনের ঋণ মূলধন হলো অতি স্বল্প সময়ের জন্য সাময়িক বন্দোবস্ত, তাকে বলে জমাতিরিক্ত উত্তোলন। সাতেরটা হবে এরটা। ঋণপত্রকে যে কয়টি ভাগে ভাগ করা হয় সেটি হলো, আটেরটা হলো ডি এরটা, পাঁচেরটা, পাঁচটি ভাগে। আমাদের দেশে যে ধরনের ঋণপত্র বিলি করা যায় না তাকে বলে পরিশোধ অযোগ্য, বি এরটা। অধিহার বিলিকরণ সংক্রান্ত ডিবেঞ্চার বাবদ প্রাপ্ত অর্থ হল মূলধন জাতীয় প্রাপ্তি, বি এর রাইট অ্যান্সার। অধিহারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটি হল একটি দায়। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের স্বল্পকালীন মূলধনের প্রয়োজনীয়তা যে মূলধনের মাধ্যমে মেটানো হয়, সি ঋণ মূলধন। তেরোটা, যে ধরনের মূলধনকে স্থির দাবিযুক্ত মূলধন বলে, বি ঋণ মূলধন। ঋণ মূলধনের সুদ হলো আয় থেকে ছাঁট, বি এর রাইট অ্যান্সার। ঋণ মূলধন সরবরাহকারী হলো কারবারের পাওনাদার, সি এর রাইট অ্যান্সার। সাধারণ কার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য যে ধরনের মূলধন সংগ্রহ করা হয় স্বল্পমেয়াদী ঋণ মূলধন, সি এর রাইট অ্যান্সার। যে ধরনের মূলধন কারবারের বহির্দায়, সি ঋণ মূলধন। আইনের চোখে ঋণপত্র হলো যে ধরনের দলিল গ্রহণযোগ্য এবং স্বীকৃত। সাধারণত কোম্পানি বিলোপ-সাধন ব্যতীত যে ধরনের মূলধনের অর্থ ফেরত দিতে হয় না, এ সাধারণ শেয়ার। কারবারে লাভ না হলে যারা সুদ বা লভ্যাংশ কিছুই পায় না, সাধারণ শেয়ার গ্রহীতা, এটা রাইট অ্যান্সার। নিবন্ধিত বা নির্ধারিত মূল্যের তুলনায় কম মূল্যে ঋণপত্র বিলি করা হলে তাকে বলে অবহারে বিলি, বি এর রাইট অ্যান্সার। নির্ধারিত বা নিবন্ধিত মূল্যেই ঋণপত্র বিলি করা হলে তাকে বলে সমহার বিলি। নির্ধারিত মূল্যের তুলনায় অধিক মূল্যে ঋণপত্র বিলি করা হলে তাকে বলে অধিহার বিলি। ডিবেঞ্চার গ্রহীতারা কি হারে সুদ পাওয়ার অধিকারী? পূর্ব নির্ধারিত হারে, বি এর রাইট অ্যান্সার। ডিবেঞ্চারের অর্থ কখন ফেরত দিতে হয়? নির্দিষ্ট মেয়াদান্তে, সি এর রাইট অ্যান্সার। যে ঋণপত্র ঋণ গ্রহীতাদের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সময়ান্তে রূপান্তর করা যায় না তাকে অরূপান্তরযোগ্য বলা হয়। কারবারের স্থায়ী শ্রীবৃদ্ধির জন্য যে ঋণ মূলধন সংগ্রহ করা হয় তাকে কি ঋণ মূলধন বলে? এক্ষেত্রে হবে এটা দীর্ঘমেয়াদী। বর্তমানে ব্যাংক থেকে ঋণ গ্রহীতারা অন্যতম প্রধান উপায় হলো সীমাবদ্ধ নগদ উত্তোলন, বি এর রাইট অ্যান্সার। কোনো যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যা বিলি করা আবশ্যক তাকে বলে এ সাধারণ শেয়ার। নির্ধারিত বা নিবন্ধিত মূল্যের সমান মূল্যে ডিবেঞ্চার বিলি করা হলে তাকে কি বলে? সমহারে ঋণপত্র বিলি, সি এর রাইট অ্যান্সার। ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেলে অতিরিক্ত আবেদনপত্র আবেদনকারীদের ফেরত দেওয়া যায়, এটা রাইট অ্যান্সার। ঘোষিত পরিমাণের তুলনায় ডিবেঞ্চারের ক্ষেত্রে কম আবেদনপত্র পাওয়া গেলে যতগুলি আবেদনপত্র পাওয়া গেছে সেগুলোর ভিত্তিতে বিলি করা হয়, বি এর রাইট অ্যান্সার। 50,000 টাকা মূল্যের নিট সম্পত্তির বিনিময়ে 60,000 টাকা মূল্যের ডিবেঞ্চার বিলি করা হলে অতিরিক্ত 10,000 টাকা ডেবিট হবে সুনাম হিসাব খাতে, এটা রাইট অ্যান্সার। 4,50,000 টাকার নিট সম্পত্তি ক্রয় বাবদ 4,50,000 টাকার নিট সম্পত্তি ক্রয় বাবদ 4 লাখ টাকার ডিবেঞ্চার বিলি করা হলে এক্ষেত্রে বাকি 50,000 টাকা মূলধন সঞ্চিতি খাতে ক্রেডিট হবে, ডি এর রাইট অ্যান্সার। অধিহারে ঋণপত্র বিলি করা হলে যে হিসাব খাতকে ক্রেডিট করা হয়, সি প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার। অবহারে ঋণপত্র বিলি করা হলে যে পরিমাণ অর্থ কম পাওয়া যায় তা হলো হিসাব খাতে ডেবিট করা হয়, এটা রাইট অ্যান্সার। ঋণপত্রের অর্থ পাওনা হওয়ার আগেই পাওয়া গেলে যে হিসাব খাতে ক্রেডিট করা হয়, এ কলস ইন অ্যাডভান্স। ঋণপত্রের তলবি অর্থ পাওয়া না গেলে যে হিসাব খাতকে ডেবিট করা হয়, কলস ইন এরিয়ার। সম্পত্তি ধারে ক্রয় করা হলে এবং তার জন্য ঋণপত্র বিলি করা হলে যে দাখিলাটি করতে হবে
এক্ষেত্রে ডি, এ এবং বি অথবা সি। প্রতিদিনের তুলনায় বিলি হওয়া ডিবেঞ্চারের পরিমাণ বেশি হলে এই বেশি অর্থ যে হিসাব খাতে দাখিলা করতে হয়, ডি গুডউইল অ্যাকাউন্ট। প্রতিদানের তুলনায় বিলি হওয়া ডিবেঞ্চারের পরিমাণ কম হলে এই কম অর্থ যে হিসাব খাতে দাখিলা করতে হয়, ক্রেডিট ক্যাপিটাল রিজার্ভ। 1,25,000 সম্পত্তি কেনার বদলে 1,50,000 ঋণপত্র বিলি হলে যে পরিমাণ অর্থ সুনাম হিসাব খাতে ডেবিট করা হবে, 25,000। 2,50,000 টাকার সম্পত্তি কেনার বদলে 2 লাখ টাকার ঋণপত্র বিলি করা হলে যে পরিমাণ অর্থ মূলধন সঞ্চিতি খাতে ক্রেডিট করা হবে, এ 50,000। ডিবেঞ্চার হলো যে ধরনের মূলধন, বি ঋণ মূলধন। যদি ঋণপত্র অধিহারে পরিশোধ করা হয় সেক্ষেত্রে কোন হিসাব খাতকে ডেবিট করা হবে, সি লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। ঋণ মূলধনের প্রকৃতি হলো একটি বহির্দায়, সি এরটা। যখন ডিবেঞ্চার অধিহারে বিলি করা হয় তখন ডিবেঞ্চারের সঙ্গে আর কোন হিসাব খাতকে ক্রেডিট করা হয়, বি এর রাইট অ্যান্সার, প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার। ঠিক আছে। অধিহারে ডিবেঞ্চারের অর্থ পরিশোধ করা হলে যে ক্ষতি হয় তা হলো মূলধন জাতীয় ক্ষতি। ঋণ মূলধনের সরবরাহকারী কারা, ডি এদের সব কয়টি। যৌথ মূলধনী প্রতিষ্ঠানে ক্ষতি হলে যাদের এই ক্ষতি বহন করতে হয়, এ শেয়ার গ্রহীতাদের। কোম্পানির ক্ষতি মূলত শেয়ার গ্রহীতারা বহন করে থাকেন। ডিবেঞ্চার হলো কোম্পানির ঋণ। যে ঋণপত্রের ক্ষেত্রে ঋণের অর্থ যখন ফেরত দেওয়ার কথা থাকে সেই সময় ফেরত দেওয়া হয় তাকে সুরক্ষিত ঋণপত্র বলে। ড্যাশ ঋণপত্র হলো সেই ধরনের ঋণপত্র যার নির্দিষ্ট মেয়াদান্তে ঋণ গ্রহীতাদের ফেরত দেওয়া হয়, সি এর রাইট অ্যান্সার। নিবন্ধনের ভিত্তিতে ঋণপত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো নিবন্ধন ঋণপত্র, অন্যটি হলো খোলা। ঋণ মূলধন মালিক ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা হয়। অধিহারে বিলীকরণ সংক্রান্ত ডিবেঞ্চার বাবদ প্রাপ্ত প্রিমিয়াম মূলত মূলধন জাতীয় প্রাপ্তি, ডি এর রাইট অ্যান্সার। সুরক্ষিত ঋণপত্র বলতে একটু ওয়েট করো, আর প্রবলেম হচ্ছে এটা। যেটা বলছিলাম, আচ্ছা, 58টা হচ্ছিল সুরক্ষিত ঋণপত্র বলতে যে ধরনের ঋণপত্রকে বোঝায় যেসব ঋণপত্রের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত। লস অফ ইস্যু অফ ডিবেঞ্চার হলো একটি মূলধন জাতীয় ক্ষতি। ঋণ মূলধন হলো প্রতিষ্ঠানের এক ধরনের অন্তর্দায়। ড্যাশ সংগ্রহের করতে কোনোরূপ জামিনের প্রয়োজন হয় না, নিজস্ব মূলধন। যখন ডিবেঞ্চার অধিহারে বিলি করা হয় তখন ডিবেঞ্চার অ্যাকাউন্টের সঙ্গে ড্যাশকেও ক্রেডিট করা হয়, প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার। যখন ডিবেঞ্চার অবহারে বিলি করা হয় তখন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ড্যাশকেও ডেবিট করা হয়, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। প্রতিদানের তুলনায় বিলি হওয়া ডিবেঞ্চারের পরিমাণ বেশি হলে বাকি অর্থ ড্যাশ হিসাব খাতে ডেবিট করতে হয়, সি গুডউইল। যদি ঋণপত্র অবহারে বিলি এবং অধিহারে পরিশোধ করা হয় সেক্ষেত্রে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করা হবে, প্রিমিয়াম প্লাস ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। 1,00,000 টাকার নিট সম্পত্তির বিনিময়ে 1,25,000 টাকার মূল্যের ডিবেঞ্চার বিলি করা হলে ড্যাশ সুনামে ডেবিট করা হবে, এরটা 25,000। 5,00,000 টাকার নিট সম্পত্তি ক্রয় বাবদ 4,00,000 টাকার ডিবেঞ্চার বিলি করা হলো, এই অতিরিক্ত সুনাম খাতে কোনো অর্থ ডেবিট করা হবে। ঋণপত্র হলো একটি ঋণ মূলধন।
ড্যাশ মূলধনকে স্থির দাবিযুক্ত মূলধন বলে। এরপর এটা 69 এরটা হবে সি এরটা ঋণ মূলধন। ঋণপত্রের উপর সুদকে মুনাফার ছাড় হিসাবে বিবেচনা করা হয়। এরপর ম্যাচিং গুলো আছে, ম্যাচিং গুলো আমি মুখে মুখে বলে চলে যাব, অপশনগুলোকে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর 71 এর ম্যাচিংটা হবে এইটা রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর 72 এরটা হবে এইটা রাইট অ্যান্সার। এরপর 73টা হবে বি এর রাইট অ্যান্সার। এরপর 74 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 75 এরটা হবে ডি এর রাইট অ্যান্সার। এরপর 76 এরটা হবে ডি এর রাইট অ্যান্সার। 77 হবে বি এর রাইট অ্যান্সার, ওকে। এরপর কারণ, বিবৃতি এবং কারণগুলো আমরা দেখব, ঠিক আছে। প্রথমেরটা 78 এরটা হবে অপশন বি এর রাইট অ্যান্সার। 79 হবে সি এরটা, ঠিক আছে। এরপর 80টা হবে এইটা রাইট অ্যান্সার। 81 এরটা হবে এইটা রাইট অ্যান্সার। 82 এরটা হবে বি এর রাইট অ্যান্সার। 83টা হবে বি এর রাইট অ্যান্সার। 84 এরটা হবে এটার অ্যান্সার। 85 এর ক্ষেত্রে এরটা হবে রাইট অ্যান্সার, বিবৃতি ও কারণ উভয়ই সত্য। 86 বি, বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা। 87 এরটা হবে সি এরটা, বিবৃতি সত্য, কারণটা মিথ্যা। 88 এরটা হবে ডি এরটা, বিবৃতি মিথ্যা, কারণ সত্য। 89 এরটা হবে এরটা, বিবৃতি ও কারণ উভয়ই সত্য। 90টা হবে এরটা, বিবৃতি ও কারণ উভয়ই সত্য। 91 বিবৃতি মিথ্যা, কারণ সত্য, ঠিক আছে। এরপর সত্য মিথ্যাটা বলে দিই। 92 এরটা হবে এরটা, 1 2 3 4 সবকটি সত্য। 93 এরটা হবে বি, 1 এবং 3 সত্য, 2 এবং 4 মিথ্যা। 94 এরটা হবে সি এর রাইট অ্যান্সার, 1 সত্য, 2 3 4 মিথ্যা। 95, ওকে। 95 এরটা হবে এইটা, যদিও এইটা একটুখানি অড আছে, ঠিক আছে, তাও কাছাকাছি আছে বলে এটা দিলাম, কিন্তু বেশি অথেন্টিক কিন্তু এই প্রশ্নটা মোটামুটি ভুলই আছে বলা যেতে পারে, ঠিক আছে। 95 প্রশ্ন কিন্তু ভুল আছে। 96 বি এর রাইট অ্যান্সার। 97 এটা হবে সি এর রাইট অ্যান্সার। 98 ডি এর রাইট অ্যান্সার। 99 হবে ডি এর রাইট অ্যান্সার। 61 হবে বি এর রাইট অ্যান্সার, ওকে। তাহলে আমরা এখন রবীন্দ্রনাথের বই থেকে আমরা সলভ করলাম। এরপরে আমরা আসতে চলেছি সাঁতরা প্রকাশনী বই থেকে, ঠিক আছে। দেখা যাক সাঁতরার প্রথম প্রশ্ন কি বলেছে। আচ্ছা, প্রথমে শেয়ার থেকে একটা প্রশ্ন দিয়েছে, এনিওয়ে শেয়ারটাকে আমি স্কিপ করে গেলাম। যাই হোক, স্কিপ না করে বলে দিই, শেয়ার বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে তাকে বলে নিজস্ব মূলধন, এটা রাইট অ্যান্সার। ঋণপত্র বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে তাকে বলে ঋণ মূলধন, সেটা রাইট অ্যান্সার। ঋণ ঋণপত্র গ্রহীতারা হলেন কোম্পানির ঋণ পাওনাদার। ঋণপত্রের মালিকের নাম ও ঠিকানা কোম্পানি নথিভুক্ত করলে সেই ঋণপত্রকে বলে নিবন্ধীকৃত ঋণপত্র। ঋণপত্র কোন ধরনের মূলধনের অন্তর্গত? ঋণ মূলধন, বি এর রাইট অ্যান্সার। যেসব ঋণপত্র চুক্তি অনুযায়ী শেয়ার রূপান্তরিত করা যায় তাকে কি বলে? রূপান্তরযোগ্য ঋণপত্র। যেসব ঋণপত্রে নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে তাকে কি বলে? নির্দিষ্ট কুপন হারে ঋণপত্র। ঋণপত্র বিলির ক্ষতিকে অবলোকন করা হয় ঋণপত্রের আবন্টন বছরে, সি এর রাইট অ্যান্সার। যে ঋণপত্রে নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে না তাকে কি বলে? শূন্য কুপন হারের ঋণপত্র। যেসব ঋণপত্র অন্য ঋণপত্রের আগে পরিশোধ করা হয় তাকে বলে প্রথম ঋণপত্র। কোম্পানির অবসানের সময় ঋণপত্রের আসল প্রদান করা হয় ডি, ইকুইটি শেয়ার মূলধনের আগে। ঋণপত্রের বার্তা যার মাধ্যমে অবলোকন করা হবে সিকিউরিটিজ প্রিমিয়াম, সি এর রাইট অ্যান্সার। ঋণপত্রের উপর সুদ প্রদান করা হয় একটি পূর্ব নির্ধারিত হারে। ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট হলো একটি পার্সোনাল অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার প্রকৃতি হলো ক্যাপিটাল লস। ঋণপত্র বিলি হতে পারে উপরের সব কয়টি? একটি কোম্পানি 100 টাকা দরের 1000টি 12% ডিবেঞ্চার 10% প্রিমিয়ামে বিলি করা হলো। 12% সমর্থন করে সুদের হার, সি। কাদের লভ্যাংশ নির্দিষ্ট হারে প্রদান করা হয়? অগ্রাধিকার শেয়ার গ্রহীতাদের। ঋণপত্র উদ্বর্তপত্র প্রস্তুতের তারিখ থেকে 12 মাস পর অথবা কার্যনির্বাহ আবর্তন হলে তা কোম্পানির উদ্বর্তপত্র নির্দিষ্ট শিরোনামে লেখা হবে নন কারেন্ট লায়াবিলিটিস, বি এর রাইট অ্যান্সার। এরপরে 35, এক্ষেত্রে হবে ঘরোয়া কোম্পানি এর ন্যূনতম আদায়কৃত মূলধনের প্রয়োজন হয় না। অনুমোদিত মূলধনের অপর যে নামে পরিচিত নিবন্ধিত বা নাবিক মূলধন, বি এর রাইট অ্যান্সার। 37,
সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা বকেয়া লভ্যাংশ ভবিষ্যৎ মুনাফা থেকে পাওয়ার অধিকারী। 38, কোম্পানি গঠনের প্রাথমিক খরচ যে বছর সংগঠিত হয় সেই বছর 2013 খ্রিস্টাব্দে কোম্পানির অনুসারে ট্যাক্স থেকে অথবা লাভ ক্ষতি বিবরণী ডেবিট করে অবলোকন করা হয়। এক্ষেত্রে হবে এ ট্রেড অ্যান্সার। 39 এটা হবে শূন্য কুপন হারে ঋণপত্র নির্দিষ্ট সুদের হার উল্লেখ ছাড়াই বিলি করা হয়। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার হলো একটি ব্যক্তিক হিসাব। ড্যাশ ঋণপত্র কোম্পানি চালু থাকাকালীন পরিশোধ করা হয় না। বি এর হবে রাইট অ্যান্সার, অপরিশোধযোগ্য। ঋণপত্র উদ্বৃত্তপত্রের ড্যাশ শিরোনামে লিপিবদ্ধ করা হয়। এরটা হবে রাইট অ্যান্সার। এরপরেতে ম্যাচিংগুলো আছে, ম্যাচিংগুলো আমি অপশনগুলো বলে চলে যাচ্ছি, ঠিক আছে। 43 হবে ডি এরটা রাইট অ্যান্সার। 44 হবে সি এরটা রাইট অ্যান্সার। 45 হবে ডি এরটা রাইট অ্যান্সার। এরপরে 46 দেখতে পাচ্ছ 46 কিন্তু এই পাতায় আছে। 46 হবে ডি এরটা রাইট অ্যান্সার, ঠিক আছে। 46 প্রশ্নটা দেখে নাও ভালো করে তোমরা, ঠিক আছে। 46 কি বলেছি আমি, হবে ডি এরটা রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও 46 প্রশ্নটা ভালো করে দেখে নাও, পড়ে নাও, ঠিক আছে। ওকে, 47 কারণ বিবৃতি চেয়েছে। 47 হবে এ রাইট অ্যান্সার। 48 হবে সি এর রাইট অ্যান্সার। 49 হবে এ এরটা রাইট অ্যান্সার। 50 হবে সি এরটা রাইট অ্যান্সার। এরপরে 51 এরটা হবে বি এরটা রাইট অ্যান্সার। 52 এরটা হবে এ এরটা রাইট অ্যান্সার। 53 বি এরটা রাইট অ্যান্সার। 54 এরটা হবে ডি এরটা রাইট অ্যান্সার। 55 এরটা হবে বি এরটা রাইট অ্যান্সার। 55 প্রশ্নটা কিন্তু এইদিকে আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর 56 এরটা হবে বি এরটা রাইট অ্যান্সার। 57 হবে এ এরটা রাইট অ্যান্সার। 58 এটা ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন দিয়েছে, এর মধ্যে সি এরটা হবে রাইট অ্যান্সার এক্ষেত্রে। 59 এরটা হবে বি এরটা রাইট অ্যান্সার। 60 হবে সি আদার লং টার্ম লাইবিলিটিস। 61 এরটা হবে প্রথম ঋণপত্র ও দ্বিতীয় ঋণপত্র। 62 এরটা প্রশ্নটা দেখে নিয়েছো তোমরা আশা করি। এরপর উত্তরটা দেখে নাও, উত্তরটা হবে কিন্তু ডি এরটা রাইট অ্যান্সার। 63 এরটা হবে এ এরটা রাইট অ্যান্সার। 64 এর ক্ষেত্রে সি এরটা হবে রাইট অ্যান্সার। 65 হবে ডি এরটা রাইট অ্যান্সার। 66 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ প্রশ্নটা কিন্তু এই পাতায় আছে, দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু এইদিকে দিয়েছে, দেখতে পাচ্ছ এইটা। ওকে, 67 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 68 এরটা হবে এ এর রাইট অ্যান্সার, ঠিক আছে। 69 একটা অঙ্ক দিয়েছে, পড়ে নিয়ে অঙ্কটা কি বলেছে। সূর্য কোম্পানি 10 টাকা মূল্যের 40,000 ইকুইটি শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানির 30,000 টাকা ইকুইটি শেয়ার বিলি করলো, জনসাধারণের কাছ থেকে আবেদনপত্র পাওয়া গেল 25,000টি শেয়ারে। কোম্পানির বিকৃত মূলধন এর পরিমাণ কত হবে? এই তো 25,000টা শেয়ার আর 10 টাকা, তার মানে 2,50,000, এইটা রাইট অ্যান্সার হবে। ওকে, সেবির নির্দেশনামা অনুসারে ন্যূনতম আদায় বিবরণীপত্রে উল্লেখ না থাকলে কোম্পানিকে বিলিযোগ্য শেয়ারের কত শতাংশ ন্যূনতম আদায় করতে হবে? এক্ষেত্রে হবে ডি এরটা 90%। কোম্পানি ইস্যুড 2010% ডিবেঞ্চার অফ 100 ইচ, এক্ষেত্রে সি 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 2 লাখ দ্বারা ক্রেডিট হবে। এবিসি এলটিডি ইস্যুড 5,000 8% ডিবেঞ্চার 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 10%, এক্ষেত্রে কত টাকার দ্বারা 8% ডিবেঞ্চার অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে? এক্ষেত্রে হবে এই যে 50,000 টাকা আছে, আর এদিকে কত করেছে 100 করে ইচ করেছে, তার মানে 5,000 যে আছে, এই 5,000 ইন্টু 100, তার মানে কত হবে 5 লাখ টাকা। বি এর রাইট অ্যান্সার হবে। 73 এক্স এলটিডি ইস্যুড 6,000 10% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, এক্ষেত্রে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 60,000 দ্বারা ডেবিট হবে। আচ্ছা, এরপরেতে আমরা আলোচনা করব 74 নিয়ে। 74 এরটা কি বলেছে, এক্স এলটিডি পারচেস অ্যাসেটস বুক ভ্যালু অফ 1,20,000 from another company. It was agreed that the purchase consideration by paid by issuing 10% debenture of 100 each at a discount of 20%. এক্ষেত্রে জেডএলডি ঋণপত্র কত বিলি করবে, তাই তো? দেখো একদমই সোজা অঙ্ক দিয়েছে, তাহলে কত করেছে, সরি 74 এরটা বলে আমি হয় চলে গেলাম, চল আমি 74টা পড়ে দিচ্ছি। কি বলেছে, Y LTD purchased machine for Z LTD 5 লক্ষ টাকা। The payment was made by issuing 9% debenture 100 each, আর প্রিমিয়াম কত বলছে 10%।
তাহলে ওআইএলটিডি কতগুলো ঋণপত্র বিলি করবে। ঠিক আছে, চলো 75 এটা দেখিয়ে দিই। তাহলে পাওনা কত ছিল? 5,50,000। ঠিক আছে, পাস আমি করছি। ঠিক আছে, 5,50,000। এরপর একটা ডিবেঞ্চারের দাম কত বলেছে? 100। আর কিসের করবে বলেছে? প্রিমিয়াম। এখানে 10 যোগ হবে। তার মানে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করবে? 5,50,000 ভাজিত 100 প্লাস 10 মানে কত? 110 ইজিক্যাল টু হলে কত দাঁড়াচ্ছে? 5,000। অ্যান্সার কত হবে? বি এরটা হবে রাইট অ্যান্সার। এরপরেরটা, জেট এলটিডি পারচেস অ্যাসেট বুক ভ্যালু 1,20,000 from another company. It was agreed that the purchase consideration to be paid by issuing 10% debenture of 100 each at a discount 20%. ওকে, জেট এলটিডি এক্ষেত্রে কতগুলো ঋণপত্র বিলি করবে? চলো পড়িয়ে দিই। 75 এটা পাসেই করছি। কি বলেছে? 1,20,000 পাওনা ছিল, 1,20,000। এবার কি বলেছে? এটা ডিবেঞ্চার ইস্যু করবে কিসে বলেছে? 20% ডিসকাউন্ট, মানে ডিবেঞ্চারের দাম কত হবে? 100 মাইনাস 20, তার মানে 1,20,000 ভাজিতক 80 দাঁড়াচ্ছে কত? 1,500। তাহলে ডি এরটা হবে রাইট অ্যান্সার। 76, a company purchased assets of 99,000 from another company. It was agreed that the purchase consideration will be paid by issuing 13% debenture of 100 each at a premium of 10%। 10% অধিহারে প্রিমিয়ামের পরিমাণ কত হবে? ঠিক আছে, চলো করে দিই 78টা। তাহলে নাম্বার অফ ডিবেঞ্চারটা প্রথমে বার করি। ঠিক আছে, তাহলে 99,000 ছিল পাওনা, তার মধ্যে ডিবেঞ্চারটা ইস্যু করতে কিসে বলেছে? প্রিমিয়ামে করেছে 10%, তাই তো? তার মানে 10% প্রিমিয়ামে 100 টাকা ডিবেঞ্চারটার দাম, 10% প্রিমিয়াম, তার মানে 99,000 ভাজিত 100 প্লাস 10, তার মানে 99,000 ভাজিত 110, তাই দাঁড়াচ্ছে কত? 900। তার মানে ডিবেঞ্চারের সংখ্যা কত? 900 গুলো। কিন্তু আমার তো ডিবেঞ্চারের সংখ্যা চাইনি, আমাকে চেয়েছে অধিয়ার প্রিমিয়ামের পরিমাণটা কত হবে, এটা চেয়েছে। তার মানে আমি এখানে পাশে করে দিচ্ছি। আমার কত ছিল বেশ? এটা 900 গুলো ডিবেঞ্চার ছিল, তার উপরেতে ফেস ভ্যালু কত ছিল দেখলাম? 100 ইস, তাই তো? তাহলে 900 ইন্টু 100। ঠিক আছে, এটা বার করলাম। কিন্তু এটাতেই তো আসল নয়, এই যে টাকাটা আসছে এর উপর 10% প্রিমিয়াম চেয়েছে। ঠিক আছে, তার মানে আসতে চলেছে কত আমার? 9,000। ঠিক আছে, বা তুমি এটাকে অন্যভাবে করতে পারতে। আরো যদি বোঝাই, 100 টাকার মধ্যে 10% প্রিমিয়াম, তার মানে কত? 10 টাকা তো প্রিমিয়াম তোমার কাছে। তার মানে ডিবেঞ্চারের সংখ্যা কতগুলো? 900টা। 900 ইন্টু 10 কত হচ্ছে? 9,000। এবার তোমার যেটা বুঝতে সুবিধা তুমি সেটা করবে, আমি দুটো পদ্ধতি তোমাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, একদম ইজিলি দেখিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? এইটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমার তোমার যেটা সুবিধা লাগবে তুমি সেই পদ্ধতিতেই করবে, একদম ইজি জিনিস। ঠিক আছে, চলো এরপর আছে 77। 77 কি বলেছে? জয় এলটিডি ইস্যুড 6,000 12% ডিবেঞ্চার অফ 100 ইচ at a discount of 10% redeemable at a premium. The loss on issue of debenture account 90,000. What will be the amount of premium on redemption? 77 এটা করে দিই। চলো, ডিসকাউন্ট মানে কত বলেছে? The loss on issue of debenture account was 90,000. What will be the amount of premium on redemption? ঠিক আছে, চলো দেখিয়ে দিই। তাহলে প্রথমে লিখে রেখে করি। ডিসকাউন্ট on issue of debentures is equal to কত ছিল? এখানে 6,000 ছিল ইন্টু 100, তার মানে কত হবে? 6 লাখ। তাই তো? আমি কিন্তু এটাকে দেখালাম না, ঠিক আছে? এটা কিন্তু আশা করি বুঝতে পারছো। 6,000 ইন্টু 100, এই 6 লাখটা করতে গেলে আশা করি এটুকু সমস্যা হবে না। আর ডিসকাউন্ট কত বলেছে? 10%, তার মানে কত? 60,000, তাই তো? এরপরে প্রিমিয়াম অন রিডেমশনটা কত বার করতে বলেছে, কিন্তু আমার টোটাল লস হচ্ছে 90,000, তাই তো? তার থেকে ডিসকাউন্ট পার্টটা বাদ দিয়ে দেবো, তাই তো পেয়ে যাবো। তাহলে কি লিখছি? অতএব প্রিমিয়াম, দেখো টোটাল লস হয়েছে 90,000, তার মধ্যে ডিসকাউন্টের লসটা হচ্ছে, প্রিমিয়াম লসটাও আছে। তাহলে টোটাল লস থেকে যদি ডিসকাউন্টটা বাঁচে তাহলে প্রিমিয়ামটা চলে আসছে, একদম ইজি ভাবে। তাহলে প্রিমিয়াম অন রিডিমশন অফ ডিবেঞ্চার কত ছিল? টোটাল লস ছিল 90,000, তার থেকে আমাকে ডিসকাউন্টের পার্টটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে দাঁড়াচ্ছে কত? 30,000। ঠিক আছে, করিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে সি এরটা। ঠিক আছে, এরপর
Mood Ltd issued 5,000 9% debenture of 100 each at a certain rate of discount but repayable at a premium 10%. If the amount of loss on issue of debentures account was 70,000, then the amount of discount was, তার মানে ডিসকাউন্ট অ্যামাউন্ট জানতে চেয়েছি, ডিসকাউন্ট অ্যামাউন্টটা চলো করিয়ে দিই। ঠিক আছে, এবার করাবো 78 এটা। ঠিক আছে, টোটাল লসটা কত বলে দিয়েছিল বেশ, ইফ দ্য অ্যামাউন্ট অফ লস ইস্যুটা বলেছে 70,000, তাই তো? আর এখান থেকে আমাকে বার করতে বলেছে ডিসকাউন্ট অ্যাকচুয়াল লসটা কত। ঠিক আছে, ওকে, প্রিমিয়ামের পার্টটা কত বলে দিয়েছিল দেখলাম 10%। চলো প্রথমে লিখে দিই, একদম সোজা আমাকে এই জায়গাটা করছি। ঠিক আছে, প্রিমিয়াম অন রিডেমশন, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার ইজ ইকাল টু 5 লাখ ছিল, তার 10%, তার মানে কত, 50,000। এইবার গল্প হচ্ছে এটাই যে এখান থেকে ডিসকাউন্টের ব্যাপারটা বার করতে বলেছে, কিন্তু ডিসকাউন্টের আমার পার্সেন্টেজটা উল্লেখ করা নেই, তাই তো? সার্টেন ডিসকাউন্ট বলে দিয়েছে কিন্তু ডিসকাউন্টের পার্সেন্টেজ উল্লেখ করা নেই। কিন্তু আমি একটা কথা বলি, এই যে টোটাল যে আমার লসটা হয়েছে, এই টোটাল লস থেকে লসের মধ্যে আমার প্রিমিয়াম অন রিডেমশন লসটা কত ছিল, 50,000। তাহলে বাকি পার্টটা কি, ডিসকাউন্টের লস। তাহলে টোটাল ডিসকাউন্ট লসটা থেকে আমি যদি প্রিমিয়াম অন রিডেমশন অন ডিবেঞ্চারের লসটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি ডিসকাউন্টের লসটা। তাহলে আমি লিখছি এখান থেকে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার ছিল কত, 70,000 টোটাল ছিল, তা থেকে আমি দেখলাম প্রিমিয়াম অন রিডিমশন লস হয়েছে আমার 50,000, তাহলে বাকি পার্টটা কত পড়েছে, 20,000। দিস ইজ দ্য ডিসকাউন্ট পার্ট। ঠিক আছে, তার মানে ডিএটাও রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমি একটু মুছে নিই পার্টটা, হ্যাঁ, তার নাহলে অসুবিধা হবে। কারণ এর পরে একটা অঙ্ক আছে, এটা আমাকে করতে হবে, তাই জন্য একটু মুছে দিলাম। ঠিক আছে, ওকে, চল। কি বলেছে, 79 একটা করাচ্ছে। ঠিক আছে, এইটা করাচ্ছে। TVS Ltd issued 6,000 12% debentures of 100 each at a certain rate of premium but redeemable at a premium of 10% at the end of the allotment year. The company writing of loss on issue of debentures, statement of profit or loss was debentured with 36,000. At what rate of these debentures were issued at a premium? চলো দেখা যাক করে। 79, ঠিক আছে, আমি লিখে লিখে করে দিচ্ছি একদম। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার্স কত হবে, ছিল 6,000টা ডিবেঞ্চার, 100 করে দাম, ঠিক আছে, ইন্টু 10%, দাঁড়াচ্ছে কত, 60,000। ঠিক আছে, এবার রাইটিং অফ লসটা করতে বলেছে, তাহলে দেখো লিখছি, লিখে দিচ্ছি, রিটেন অফ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ফ্রম সিকিউরিটিজ প্রিমিয়াম। করে বার করবো, ছিল, আমি দেখলাম কত, প্রিমিয়াম রিডেমশন অফ ডিবেঞ্চার ছিল 60,000। ওকে, তা থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা কত বলে দিয়েছিল বেশ, স্টেটমেন্ট অফ প্রফিট লস 36,000, তাহলে 60,000 থেকে 36,000টা বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে পাচ্ছি কত, 24,000। আমার চেয়েছে কি, হোয়াট ইজ দ্য অ্যাট হোয়াট রেট অফ দিস ডিবেঞ্চার্স, আচ্ছা রেটটা চেয়েছে তাই তো? তাহলে লিখছি, অতএব রেট অফ সিকিউরিটিজ প্রিমিয়াম
ইজিক্যাল টু 24,000 ভাজিতক 6 লাখ ইন্টু 100 ইজিক্যাল টু 4%। ডিরেক্ট হবে রেটার্স। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ধরে সাঁতরা প্রকাশনী বইটা সলভ করলাম এবং অপরদিকে রবীন্দ্র লাহিড়ী বইটাও সলভ করলাম। এবার আমরা সলভ করব দিশারি প্রকাশনী বই থেকে। দেখা যাক দিশারি প্রকাশনী বইতে কি প্রশ্ন দেওয়া আছে। চলো, ডিবেঞ্চার হলো একটি গয়েরটা ব্রেন অ্যান্সার কোম্পানি দ্বারা লিখিত একটি দলিল যা ঋণপত্র হিসেবে স্বীকৃত হয়। ডিবেঞ্চারের মধ্যে যে বিষয়টা অন্তর্ভুক্ত সেটি হলো মূল ফেরত বা নির্দিষ্ট হারে সুদ প্রদানের শর্ত। এরপরে 23টা হবে, এক্ষেত্রে না এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে, এই প্রশ্ন আছে, এই প্রশ্নটা উত্তরটা যথোচিত নেই, 23টা যথোচিত নেই। ঠিক আছে, এরপর 24টা আছে, ডিবেঞ্চারের উপর সুদ মুনাফা হোক বা না হোক ডিবেঞ্চারের উপর সুদ প্রদান করতে বাধ্যতামূলক। সম্পূর্ণরূপে সুরক্ষিত ডিবেঞ্চার হলো সেই সব ডিবেঞ্চার যেগুলো সুরক্ষিত হবে যদি নির্দিষ্ট বা অথবা সমস্ত সম্পত্তি দ্বারা সুরক্ষিত থাকে। সেই ব্যক্তিকে সুদ দেওয়া হয় যদি নিম্নলিখিত ডিবেঞ্চারের সাথে যুক্ত কুপনের মাধ্যমে সুদ সংগ্রহ করেন। এটা হবে রাইট অ্যান্সার। সময়ের ভিত্তিতে ডিবেঞ্চারকে নিম্নলিখিতভাবে শ্রেণীভুক্ত করা হয়: প্রত্যয়নপত্র ও অপ্রত্যয়নপত্র ডিবেঞ্চার। সুরক্ষার ভিত্তিতে নিম্নলিখিত কিভাবে ডিবেঞ্চারে শ্রেণীবিভাগ করা হয়? কয়েকটা হলো রাইট অ্যান্সার। নিবন্ধনের ভিত্তিতে ডিবেঞ্চারকে নিম্নলিখিতভাবে শ্রেণীভুক্ত করা যায়, ক্ষয়েরটা হবে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? ডিবেঞ্চারের অবহার বিলি এবং অধিহারে বিলি ফেরত দেওয়া হতে পারে, গয়েরটা হলো রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? ক্ষয়েরটা হলো রাইট অ্যান্সার। এক্ষেত্রে ডিবেঞ্চার সংক্রান্ত বিষয়ে নিম্নলিখিত কোনটি ভুল? ঘয়েরটা হলো রাইট অ্যান্সার। এরপরে একটা কি বলেছে, 100 টাকার ডিবেঞ্চার যদি 110 টাকা বিলি করা হয়, এই বাড়তি 10 টাকা ক্রেডিট করা হবে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে, ক্ষয়েরটা হলো রাইট অ্যান্সার। ডিবেঞ্চার হিসাব হলো একটি পার্সোনাল অ্যাকাউন্ট। ডিবেঞ্চার উপর বার্ষিক সুদের হার হলো উপরের সবকটি হতে পারে। 36 এর একটা ম্যাচিং বলেছে, যেটা উত্তর হবে ক্ষয়েরটা। পরিশোধযোগ্য ডিবেঞ্চারের নিম্নলিখিত কত বছরের মধ্যে পরিশোধ করতে হবে? ক্ষয়েরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোম্পানি আইন 2013 অনুযায়ী নিম্নলিখিত কোন ডিবেঞ্চার বিলি করা যাবে না? অপরিশোধযোগ্য ডিবেঞ্চার। পরিকাঠামো নির্মাণের সাথে যুক্ত কোম্পানির ক্ষেত্রে ডিবেঞ্চারে ফেরত দেওয়ার সময়সীমা সর্বোচ্চ কত বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে? এক্ষেত্রে হবে গয়েরটা 30। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টের প্রকৃতি হলো অ্যাসেটস। এরপর এটা কি বলেছে, এএলটিডি ইস্যুড 2000 ডিবেঞ্চার্স অফ 500 ইচ at a 10% discount redeemable at a premium of 5%। ডিবেঞ্চার প্রিমিয়াম অ্যাকাউন্টে কত পরিমাণ অর্থ ক্রেডিট হবে? এটা তো 500 টাকা বলেছে, তাহলে 500 5% মানে হচ্ছে এটা আসছে 25, ওদিকে এক্ষেত্রে উত্তর হবে 50,000, গয়েরটা হলো রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে 42 কি বলেছে, এক্সএলটিডি ইস্যুড 1,40,000 10% ডিবেঞ্চার অফ 10 ইচ at a discount of 6% redeemable at a premium of 5% after 3 years। লস অফ ইস্যু অফ ডিবেঞ্চারের অর্থ কত? চলো 42 নম্বরটা দেখিয়ে দিই। আচ্ছা, যখন কোম্পানি ইস্যু করছে তখন ডিসকাউন্টে করেছে, তার মানে 1,40,000 ইস্যু করেছে, 1,40,000 ইস্যু করেছে, তার মধ্যে ডিসকাউন্ট কত বলেছে? 6, তাই তো? 10 টাকার মধ্যে 6 টাকার ডিসকাউন্ট বলেছে, 10 টাকার 10% 6, হ্যাঁ ডিসকাউন্ট অফ 6। ঠিক আছে, আর আসতে কত চলেছে? 8,40,000 ডিসকাউন্ট অফ 6%। ওকে, এরপরেতে আর কি বলেছে, রিডিম করছে 5% প্রিমিয়াম, তার মানে এখানেও লস খেয়েছে। প্রিমিয়াম যখন করেছে 1,40,000 ইন্টু 5, 1470, তার মানে এটা আসছে 7 লাখ। তার মানে লস কোম্পানি খেলো কত? 8,40,000 আর 7 লাখ যোগ করলে কত হচ্ছে? 15,40,000। ঠিক আছে, গয়েরটা হলো রাইট অ্যান্সার। হুম, 43টা এক্সএলটিডি ইস্যুড 1,40,000 10% ডিবেঞ্চার্স অফ 10 ইচ, ডিসকাউন্ট অফ 6%,
redeemable at a premium of 5% after 3 years. Premium payable on redemption কত হবে? চলো করে দেওয়া যাক এটা। ওকে, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম কত বলেছে? 5%। ওকে, ঠিক আছে। এই প্রশ্নগুলো না কয়েকটা ভুল আছে, মানে সংখ্যাগতভাবে ভুল আছে, এই জন্য এই উত্তরের সাথে মেলানো খুব মুশকিল আছে। এদের সংখ্যাগুলো কিছু ভুলভাল করেছে, প্রিন্টিং এর মিস্টেক করেছে বারংবার। আমি দিশারি কয়েকটা বই ঘাঁটলাম, দিশারি বইতে প্রিন্টিং অনেক মিস আছে। ঠিক আছে, চলো কত করবে বলেছে? প্রিমিয়াম শোধ করবে বলেছে, আমি একবারে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1,40,000। এক মিনিট। হুম, এইগুলো জানো তো, এই যে সংখ্যাগুলো দিয়েছে না, এরা এরা করতে চেয়েছিল 100, এদের সংখ্যাগুলো থেকে ভুল দিয়েছে এগুলো, এদের উত্তরের সাথে এগুলো সংখ্যাগুলো ভুল দেওয়া আছে। বইটার মধ্যে অনেকটাই পার্ট ভুল লেগেছে আমার। যাই হোক, এই উত্তর মেলানোর জন্য আমাকে করতে হচ্ছে। 1,40,000 টাকা ইন্টু 5 কত হবে? 7 লক্ষ টাকা। এনিওয়ে, কি করবো, আমার কিছু করার নেই, বইতে ভুল থাকবে। সিকিউরিটি স্কিম রিডেমশন অ্যাকাউন্ট হিন্দুকে কোন ক্ষেত্রে ডেবিট করতে হবে? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, কয়েকটা হবে রাইট। এরপরে 45 এরটা কি একটা অঙ্ক দিয়েছে, বলেছে এলটিডি 4 লাখ টাকা মূল্যের একটি বিএলডি থেকে জমি ও বাড়ি ক্রয় করেছে, প্রতিদান স্বরূপ 12%, 100 টাকা দামের ডিবেঞ্চার 20% অবহারে বিলি করেছে, তার ডিসকাউন্ট ক্রেডিট হবে কত টাকা? চলো দেখিয়ে দিই এটা। কত টাকা কিনেছে বলেছে? 4 লাখ টাকা। ঠিক আছে, এবার বলেছে 20% ডিসকাউন্ট, মানে অবহার ডিসকাউন্টে বলেছে, তার মানে হচ্ছে 100 - 20 মানে 80টা হচ্ছে তো, 100 - 20 তার দাঁড়াচ্ছে কত এটা? 5,000 টার ডিবেঞ্চার, কিন্তু চেয়েছে কি ডিবেঞ্চার অ্যাকাউন্টে ক্রেডিট কত করা হয়। তার মানে আমার ডিবেঞ্চার কতগুলো আছে, ফেস ভ্যালু বলেছে 100 টাকা দাম, তার মানে 5,000 টার ডিবেঞ্চার ইন্টু 100, তার মানে আসতে চলেছে কত? 5 লাখ টাকা। গয়েরটা হবে, ঠিক আছে। ক হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 46। জেনিটালিটি 1,000 ডিবেঞ্চার প্রতিটি 100 টাকা দরে 10% অধিহারে বিলি করে, যা 20% অধিহারে 10 বছর পর প্রত্যয়ন যোগ্য, মানে পরিশোধযোগ্য। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর ডিবেঞ্চার বিলি ক্ষতি অবলোকন করে দেখো। ঠিক আছে, শোধ করবে কিসে বলেছে? কিসে করবে বলেছে? অধিহারে। কত? 20%। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 10,000 টার ডিবেঞ্চার 20 করে, তার মানে শোধ করছে কত করে? এটা হতে চলেছে 2 লাখ টাকা। এটা কত বছরের জন্য? 10টা বছর। আমার চেয়েছে কত? প্রতি বছর, মানে 1 বছরে চেয়েছে। তাহলে 2 লাখ টাকা ভাজিতক 10, আসতে চলেছে 20,000। কয়েকটা লটের অ্যান্সার। ডিবেঞ্চার উপর সুদ গণনা করতে হবে লিখিত মূল্যের উপর, কয়েকটা লটের অ্যান্সার। ডিবেঞ্চার ও প্রদেয় সুদ বন্ধ করার জন্য কোন হিসেবে ডেবিট করা হবে? কয়েকটা লটের অ্যান্সার। খ, ঋণপত্র হলো একটি ঋণীকৃত মূল্য, ঋণপত্রের উপর সুদ হলো মুনাফা থেকে ছাঁট। অধিয়া ডিবেঞ্চার বিলি ক্ষেত্রে প্রিমিয়ামটি হলো একটি দায়। ডিবেঞ্চার হোল্ডারগণ হলেন কোম্পানির পাওনাদার। একটা কথা বারবার বলছি, এই যে অঙ্কগুলো দিয়েছেন, এই যে অঙ্কগুলো, এদের সংখ্যাগত কিছু ভুল আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই যে অঙ্কগুলো দেখেছেন। ঠিক আছে, আমাদের উত্তর মেলানোর জন্য করতে হয়েছে, কিছু করার নেই। তবে কিন্তু এটা সংখ্যাগতভাবে ভুল দিয়েছে কিছু ক্ষেত্রে, এবং এই বইটার মধ্যে অনেক প্রশ্ন ঘেটে দেখেছি, বইটার মধ্যে অনেকগুলোই ভুল আছে। ঠিক আছে, গতানুগতিক কিন্তু অনেক ভুল আছে বইটাতে, দেখেছি। ঠিক আছে, এনিওয়ে, ভুল থাকুক ঠিক থাকুক, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তো ভুল থাকবে না, সেখানে তো ঠিক থাকবে। আশা করি বুঝে করে আসতে পারবে। আমার কিন্তু এখানে উত্তরগুলো মেলানোর জন্য এভাবে করতে হয়েছে। ঠিক আছে, বারবার বলছি কিন্তু। দেখতে হয়েছে 10 টাকা ইচ। ঠিক আছে, ডিসকাউন্ট বলেছে 6%। ঠিক আছে, বুঝতেই পারছো আমার এখানে অবস্থাটা কি হয়েছে। 10 টাকা 6% হবেই না। ঠিক আছে, একটা কথা বলি, এইগুলো যদি 100 করে ধরতো, দেখো হয়ে যেত। 6% ডিসকাউন্টে করেছে, এটাও কিন্তু 100 হতে হতো, তবে কিন্তু এর উত্তরের সাথে মিলতো। এটা কিন্তু করেছে দেখো 10। 10 টাকা 6% করতে হলো 0.6 হয়ে যাবে না? সেক্ষেত্রে কি করে অ্যান্সারটা আসবে, ভেবে দেখার আছে। কি বলেছিল একবার অঙ্কটা পড়ে দাঁড়াও। জিএক্সএলটি ইস্যুড 1,40,000 10% ডিবেঞ্চার অফ 10 ইঞ্চ। আচ্ছা, 10 ইঞ্চে করেছিল, ডিসকাউন্ট বলছে 6%। 10 টাকা 0.6 হয়ে যাবে, রিমেল টু 5% প্রিমিয়াম। ঠিক আছে, ঠিক আছে, যদি সমস্যা না হয় 1,40,000 টাকা, তাতে তো অ্যান্সার আসবে না এর সাথে, তো 100 ধরেই করতে হবে, নাহলে তো আসবেই না উত্তরটা।
এটা কিন্তু প্রিন্টিং করে মিস্টেক করেছে, ঠিক আছে? উত্তরের সাথে মেলানোর জন্য আমাকে কিন্তু করতে হচ্ছে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? যাই হোক, এই বিষয় নিয়ে ভেবে লাভ নেই। তোমরা কিন্তু যতটুকু নলেজ ক্লিয়ার করতে পেরেছো, দেখো আমি কিন্তু ডিবেঞ্চারের প্রতিটা পার্ট তোমায় দেখিয়ে দিয়েছি, প্রতিটা সলিউশন করতে করতে গেছি। এবং ম্যাচিং গুলো কিন্তু আমার পক্ষে প্রতিটা তো বলে বলে করা সম্ভবপর নয়। আমি কিন্তু মুখে যেগুলো উত্তর হবে সেগুলো বলে দিয়েছি, এবং তোমার স্ক্রিনেতে প্রশ্নটা শো করছে, এবং তোমাদের কাছে এই প্রশ্নের কপিগুলোকে আমরা দেওয়া আছে। তাই তোমাদের ক্ষেত্রে কতটা ইজিভাবে বোঝা যাচ্ছে। তাহলে এবং এরপরে তোমাদের সাথে আমি ক্লাসে এগুলো আলোচনা করেছি ইন ডেপথে, প্রতিটা বিষয় নিয়ে আমি ইন ডেপথে আলোচনা করে দিয়েছি। এবং খুব ফাস্ট তোমাদের দেখার জন্য, পরীক্ষার সময় যদি কোনো অসুবিধা হয় তার জন্য দেখার জন্য তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়ে রাখলাম, সেটা যাতে কোনো সমস্যা না দেখে রাখবে, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু তোমাকে ক্লাসে ডিসকাশন করেছি, ইন ডেপথ নলেজ দিয়ে এসেছি, এবং প্রতিটা এমসিকিউ কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে ইন ডেপথ নলেজ ক্লাসের মধ্যে আমি ক্লিয়ার করেছি। তাহলে তোমার কিন্তু কাজ হবে যেটা, প্রতিটা প্রশ্ন কিন্তু বারংবার দেখা এবং পড়া, জাস্ট ফর প্র্যাকটিসের জন্য আমি একটু তোমাকে ভিডিওটা দিয়ে রাখলাম, যদি কোনো সমস্যা হয় এখান থেকে দেখার জন্য, ঠিক আছে? এইবার তোমাকে যেটা কথা বলার আছে এখানে, বারংবার আমি একটা কথা বলেছি যে বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। ডেপথ নলেজ যদি ক্লিয়ার না থাকে, কিন্তু পরীক্ষায় কিন্তু এই 4টে এমসিকিউ মোস্ট করে পরীক্ষা হলে 4টে এমসিকিউ পরীক্ষায় পড়বে না। যদি ডেপথ নলেজ ক্লিয়ার না থাকে কিন্তু পরীক্ষা হলে সমস্যা তৈরি হবে। আর এখানে প্রশ্নপত্র কয়েকটা জায়গায় ভুল আছে বলে তার মানে এমন নয় যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন ভুল আসবে। পরীক্ষায় কিন্তু যথোপযুক্ত এবং খুব নিখুঁত পদ্ধতিগতভাবে মেনটেন করে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসবে। তাই এই বিষয়ে কিন্তু প্রত্যেকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে?